দালাল অনেক দিন থেকেই বলছিল যে মন্দিরা কন্টেন্ট দিচ্ছে, মন্দিরা চাইছে কন্ট্রোভার্সি করতে, কিন্তু সেই রকমভাবে টপিক পাচ্ছিল না। কিন্তু মন্দিরা কালকে পরশুদিন এত পটি করেছে, ওর অন্তত 15 দিন 20 দিনের তো হয়েছে, কন্টেন্ট হয়েছে, তাই না? হয়েছে তো হয়েছে, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। একদম ভিউজ পড়ে গেছিল, কন্টেন্ট ছিল না। মন্দিরা হঠাৎ করে দারুণ সুন্দর একটা কন্টেন্ট দিয়ে দিল, কারণ সহ্যের সীমা অতিক্রান্ত। তবে সোমনাথ, তোমাকে একটা কথা বলবো, এই যে ফোর্সটা করেছো না, এইটা তোমার অনেক আগে করার দরকার ছিল। এইটা যদি অনেক আগে করতে না, তাহলে হয়তো এই কল রিভিলগুলোই হতো না, অন্তত 5 বার ভাবতো, ভয় পেত। কিন্তু তুমি করেছো, অনেকটা সময় দিয়ে ফেলেছো, অনেকটা সুযোগ দিয়ে ফেলেছো, যদিও তার ভয় ডর লজ্জা কিচ্ছু নেই। আজকে দালালকে আমি কটা প্রশ্ন করব, জানি ও অনেক বড় ক্রিয়েটার, 34,000-এর চ্যানেল, হয়তো আমার এই 20-21,000-এর চ্যানেলও চোখেই পড়ে না, কিন্তু তবু আমি ওকে কটা প্রশ্ন করব। তো চলো, প্রশ্ন করার জন্য ভিডিওর ভেতরে যেতে হবে। আর একটা কথা বলবো, আজকে বিশেষ একটা জায়গায় যাচ্ছি, হয়তো তোমরা ভিডিওগুলো পাবে। আগে যাই, কারণ যেখানে যাচ্ছি তিনি না ডাকলে যাওয়া যায় না। তিনি হঠাৎ করে স্মরণ করেছে, হঠাৎ করে ঠিক হয়েছে। আর এটা কার জন্য হয়েছে, কেন হয়েছে, সেটা তোমাদের কালকে না হলেও পরশুদিনের ভিডিওতে পাবে। এর জন্য পুরোটাই সন্দীপ দায়ী। এই যে জন্য আমি আজকে বাড়িতে থাকতে পারছি না, আমাকে বেরোতে হচ্ছে, এর জন্য পুরোটাই সন্দীপ দায়ী। তো কেন দায়ী, ওয়েট করো, তোমরা জানতে পারবে, দেখতে পারবে। পুরোটা সন্দীপের জন্য আজকে আমার বাড়ি থেকে বেরোতে হচ্ছে। এই ভিডিও আসবে, তোমাদের ওয়েট করো, দেখতে পাবে। তো চলো, আজকে দালালকে কিছু বলি, বলার পরেও হয়তো একটা ভিডিও, বিকালের ভিডিও আসবে, তারপরেই তোমরা পাবে যে কেন আমাকে সন্দীপের জন্য বাড়ি থেকে বেরোতে হলো, কেন সন্দীপ ফোর্সফুলি আমাকে বাড়ি থেকে বার করলো, সেই ভিডিও তোমরা পাবে। তো চলো, না সন্দীপকে কেউ খারাপ মনে করো না, বলবো তোমাদের, সবটাই বলবো যে কেন বেরোতে হলো। তো চলো, আজকে দালালকে নিয়ে কিছু বলি, কারণ অনেক দিন পরে দালাল একটা ভালো কন্টেন্ট পেয়েছে। কালকে চুমকিকে নিয়ে ভিডিও করেছি, কারণ চুমকি আবার মোয়ের পেছনে লেগেছে, আবার যদি লাগে আবার ভিডিও নামবে। তো তার ফাঁকে একটু দালালকে বলে যাই, কারণ বলতে হবে না, অনেক দিন পরে কন্টেন্ট পেয়েছো, অনেক দিন পরে। তো সেই জন্যই আজকে ওকে নিয়ে কিছু বলবো আজকে কিছু নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর কেন ভালো আছি সেটা তোমরা আজকে না হলেও কালকে টের পেয়ে যাবে, যে আমি কেন খুব ভালো আছি, খুব আনন্দ আছি। এখনো পর্যন্ত আমাকে আমার ঘরে তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আর আমাকে ঘরে দেখতে পারবে না। তো যাই হোক, সেটা ক্রমশ প্রকাশ্য, বেরোবো, সঙ্গে তোমরা থাকবে, ভিডিও পাবে। তো তার আগে বলি, এই যে আমাদের দালাল একবারও কি চিন্তা করে না যে ওয়াইটিতে কেন প্রত্যেকটা মানুষ ওকে বলে? একবারও কেউ নিজের বিবেককে ভাবে না, বিবেকের কাছে প্রশ্ন করে না যে কেন প্রত্যেকটা মানুষ, যত কেস, যত নোটিশ, কেন ওর বাড়িতে, কেন ওর কাছে? পরশু দিনের লাইভে শুনলাম, বা সোমনাথ বললো না, ম্যাডাম বললেন যে ও একটা মানে কেসের বেল নিয়ে এসছে। কেন হবে? কন্ট্রোভার্সি করতে এসছি, এখানে কাজ করতে এসছি, সমালোচনা করতে এসছি, ভিডিও টু ভিডিও সমালোচনা, কোনো ব্যক্তিগত আক্রমণ না, কোনো বাচ্চাকে আক্রমণ না, কোনো নোংরাকে নয়, সাপোর্ট করে নয়। যেটা ভিডিওতে দেখবো, খারাপ লাগলে বলবো, কদর্য ভাষায় না। তো সেইখানে এত মানুষ কন্ট্রোভার্সি করছি, এত মানুষ, কন্ট্রোভার্সির জোনটা কিন্তু একদম ছোট না। সেখানে ও কেন প্রত্যেকটা মানুষ ওকে আক্রমণ করছে? তার মানে ও এমন কিছু করছে, ও কি নিজেকে জিজ্ঞাসা করে না? ওর হাজব্যান্ড কি ওকে প্রশ্ন করে না যে কেন ওয়াইটিতে এত মানুষ থাকতে তোমার উপরে, তুমি কি এতই সত্যবাদী, তুমি এতই সতী যে কারোর দিকে তিন না, শুধু তোমার দিকে? তুমি কি শুধু একমাত্র ওয়াইটিতে সত্যি কথা বলো, ঠিক কথা বলো? একবারও প্রশ্ন করে না তোর বর, একবারও তোকে প্রশ্ন করে না। আর তারপরেও বর একবারও বলে না, যার সাথে তোমার এত ভাব দেখি, যে মানুষগুলোর সাথে সে মিট আপেও দেখেছি, প্রচুর মানুষের সাথে ভালোবাসা, ক্লোজ, তারপরেই দেখেছি তাদের বিরুদ্ধাচরণ করতে, কিভাবে মানুষ ওকে সাপোর্ট করেছে একটা টাইমে, তারাই দেখেছি উল্টো সুরে, কারণ ও কারুর বিশ্বাসের যোগ্য না। মানুষ, একটা মানুষ তো অন্তত বিশ্বাসের যোগ্য হয়। এই যে মন্দিরা বিশ্বাস করেছিল, মন্দিরা কল রেকর্ড করেনি, সেটাও বুঝতে পেরেছিল, কিন্তু ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যেকটা কল রেকর্ড করেছে।
রেকর্ড করেছে এবং বুঝেছে সেগুলো ও রিভিল করবে, অর্থাৎ ও বুঝে শুনে কথা বলেছে। বন্ধুরা, একটা মানুষের কাছে তো বিশ্বাসের জায়গা আসতে পারে। মন্দিরা এত বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, সেই মন্দিরার পিঠে আঘাত। মন্দিরা অন্যায় করেছে। মন্দিরাকে তখনও সাপোর্ট করিনি, এখন একমাত্র সন্তান স্বামী নিয়ে সংসার করছে, আবারও বলছি সেই জন্য মন্দিরাকে সাপোর্ট করছি। কিন্তু মন্দিরা যেগুলো করেছে সেগুলো ক্ষমার অযোগ্য। তো যদিও মন্দিরার মতো এরকম মন্দিরা আমাদের সমাজে প্রচুর আছে। আজকে মন্দিরা ওয়াইটিতে কাজ করছে, সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছে জন্য সবাই মন্দিরাকে ইন্ডিকেট করতে পারছে। মন্দিরা একটা নোংরা মেয়ে, মন্দিরা পরকিয়া করেছে, এরকম আমাদের সমাজ খুললে এরকম মন্দিরা প্রচুর পাওয়া যাবে। কিন্তু আমাদের সমাজও কিন্তু অনেক এরকম মন্দিরাকে মানিয়ে নিয়ে সংসার করছে, এরকম অনেক মন্দিরা আছে। তো প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। মন্দিরাকে যখন ওর বর মেনে নিয়েছে, ওর শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে, আমরা কে? সেখানে মন্দিরা যখন অন্যায় করছিল, ও জানছিল মন্দিরা অন্যায় করছে, যখন প্রত্যেকে মন্দিরার বিরুদ্ধে কথা বলছি, আমরা মন্দিরার পরকীয়াটাকে সাপোর্ট করিনি। বেশ ভালো কথা, ও সাপোর্ট করেছে, পরকীয়াটাকে সাপোর্ট করেছে, বলেছে যে কোনো একটা ডাল ধর, মানুষের সবার মতবাদ তো এক না, ও পরকীয়াটাকে সাপোর্ট করেছে। হয়তো ওর কোথাও খামতি আছে, ওর কোথাও প্রেমে আছে, খামতি আছে, নাহলে পরকীয়াকে কারা সাপোর্ট করে? যাদের প্রেমে বিঘ্নিত, যাদের মনের মেটে না, খিদে মেটে না, তারাই তো পরকীয়াকে সাপোর্ট করে বা পরকীয়া করে। তো যাই হোক, পরকীয়াকে সাপোর্ট করেছে, বেশ ভালো কথা। পরকীয়াকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট মানে সাংঘাতিক রূপে সাপোর্ট করেছে। এবং যখন ডিভোর্সের কথা শুনছে তখন নাকি কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। আর মন্দিরা তখন সফট, কারণ দুনিয়া একদিকে, এবার মন্দিরাকে যে সাপোর্ট করবে এই সময় তার দিকেই মন্দিরা ঝুঁকে পড়বে। এটা মন্দিরা না, সবার ক্ষেত্রেও তাই, আমরা টিনুর ক্ষেত্রেও তাই দেখেছি। টিনুও কিন্তু যখন পরকীয়া করে চলে গেছে, একমাত্র কমেন্ট ওর কমেন্ট বক্সেই গেছে, দিদিভাই পাশে থেকেও, কিন্তু আর দিদিভাই ঢাল হয়ে পাশে থেকে গেছে। একমাত্র ওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট নাই, হিংসা না, কিন্তু মানুষ ঠিক বুঝে যায় যে কে কোনটাকে সাপোর্ট করে। তো যাই হোক, মন্দিরা সাপোর্ট করে, মন্দিরা আবেগের বশে প্রচুর কথা বলে দিয়েছে, প্রচুর কথা বলেছে। কারণ তখন মন্দিরার একমাত্র সাহারা ছিল দিদিভাই, সেই জন্য অনেক কথা শেয়ার করেছিল। বাদ সাধলো কি, যখন সোমনাথের সাথে মন্দিরের একটা ভালোবাসা হলো, তখন সোমনাথ বুঝতে পেরেছিল যে ওই ফারিয়া আর এই দিব্যাই একমাত্র হচ্ছে ওর সেতু, ওই হুলের সেতু হচ্ছে এই দুটো মানুষ। তাই এই দুটো সেতু কাচি দিয়ে কেটে দিয়েছিল সোমনাথ। এইটা হয়েছিল অপরাধ। আর সেই অপরাধে দণ্ড হিসাবে কি, কল রিভিল। এটা হতে পারে বন্ধুরা? এটা একবার নিজেকে চিন্তা করেছিস, একবার ভেবেছিস যে ঠিক আছে ও স্বামীর কাছে ফিরে গেছে, স্বামী সন্তান নিয়ে সংসার করছে, করবো না ওর কল রিভিলগুলো, করবো না, থাক। তবু তো মানুষ তোকে রেসপেক্ট করতো যে ঠিক আছে অন্যায়কে সাপোর্ট করেছিস। করার পরেও মন্দিরা অন্তত মনে মনে তো ভাবতো যে দিদিভাই অসময়ে আমাকে সাপোর্ট করেছে, কিন্তু যখন আমি ফিরে এসেছি তখন আমার যে দুর্বল জায়গাগুলো আমি শেয়ার করেছিলাম সেগুলো আমাকে রিভিল করেনি বা সেগুলো নিয়ে কিছু বলেনি। একটা তো রেসপেক্টের জায়গা হতো, একটা মানুষ বিশ্বাসের জায়গা, একটা মানুষ বিশ্বাস করে না। শুনেছি তোদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপেও বিশ্বাসঘাতকতা, সেই গ্রুপ থেকেও তুই বেরিয়ে গেছিস বা তোকে বার করতে বাধ্য হয়েছে, এই বিশ্বাসঘাতকতা। এই মানুষের পিঠ পিছে মানুষের থেকে দুর্বল জায়গা, দুর্বলতাটাকে নিয়ে তারপরে সেগুলোকে রিভিল করা, এটা তোর অভ্যাস। পরিবর্তন হ, এখনো সময় আছে। কালকে বাচ্চাকে নিয়ে একটা ইমোশনাল ভিডিও দিলি, সোমনাথের বাচ্চাকে নিয়ে একটা পুরো ইমোশনাল ব্ল্যাকমেল করলি, একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং ভিডিও করলি, যে তোর ভিডিওটা বাচ্চাটাকে হাইড করে দেওয়ার কথা বা আনসাবস্ক্রাইব করার কথা করে গেলি। কিন্তু মন্দিরা বা সোমনাথ তাদের দুর্বল জায়গার থেকে, ভবিষ্যতে জয়ীর একটা সম্ভাবনার থেকে কিন্তু কথাগুলো বলেছে যে বাচ্চাটা যদি দিনের পর দিন এই ভিডিওগুলো দেখে বা বড় হয়ে দেখে, তার কি প্রতিক্রিয়া হবে। তুই মন্দিরার বাবার কাজের দিনও একটা ভয়েস রিভিল করেছিস, সেই জন্য বলা হয়েছে। তা তোর কি এটা উচিত হয়েছে? যখন তোকে বিশ্বাস করে একটা মনের দুর্বলতা শেয়ার করেছে, তুই বুঝেছিস, তুই একটা মনের গোপন কথা শেয়ার করেছিলি মন্দিরার কাছে, জানি না আরও করেছিস কিনা, সেই কথাটা মন্দিরা বিরক্ত হয়ে পিঠ ঠেকে গিয়ে শেয়ার করেছিল। কেমন লেগেছিল বুঝতে পেরেছিস?
কেমন লেগেছিল যে কোনো দুর্বল মুহূর্তে কোনো মনের দুঃখের কথা কাউকে বললে সেটা যদি অন ক্যামেরায়, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে রিভিল হয়, কেমন লাগে? সেটা তো তুই ভুক্তভোগী, তুই তো ভুক্তভোগী। কারণ মন্দিরা তোর মনের কথা একটা বলে দিয়েছিল সর্বসম্মুখে। কেমন লেগেছিল? সেখানে তুই দিনের পর দিন যখন দেখছিস স্বামীর সঙ্গে সংসার করছে, আর তুই জানতিস যে যে কথাগুলো তোর সাথে হয়েছে সেই কথাগুলো স্বামীর সাথে তো সম্ভব না। কারণ পরকীয়ারত মহিলা যখন গল্প করে তখন পরপুরুষকে নিয়েই, সেই প্রেমিকটাকে নিয়েই তার গল্প থাকে। সেই গল্পগুলো স্বামী জানবে না। অনেক অন্যায় করেছে, সেই অন্যায়গুলো তোকে বলেছিল সেই কথাগুলো তো রিভিল করা উচিত হয়েছে। একটা তো অন্তত বিশ্বাসের কাজ কর। তোর কি মনে কখনো তুই চান দেয় না যে ওয়াইটিতে কেন শুধু আমি? কেন? এটা তোর মহত্ব না, এটা তুই ভাবিস না তোর মহত্ব যে আমি ঠিক বলি জন্য। ঠিক বলিস না, নোংরামি করিস, মানুষকে হার্ট করিস, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিস। একটা মানুষ না, একটা মানুষ তোর পাশে দাঁড়িয়ে নেই, যে একটা মানুষ, মানুষের মতো মানুষ যে তোর পাশে দাঁড়িয়ে তোর হয়ে প্রতিবাদ করছে বা তোকে বোঝাচ্ছে যে এটা তুই অন্যায় করছিস। ইভেন স্বামীও বুঝতে পারছে না নাকি? মানি ইজ এভরিথিং। বউ ইনকাম করছে। আজকে পুরুষত্ব নিয়ে তুই কথা বলছিস, তুই সোমনাথের পুরুষত্ব নিয়ে কথা বলেছিস দিনের পর দিন। আজকে সোমনাথ বলেছে, আজকে বলতে লাস্ট যে সোমনাথের যে ভিডিওটা নিয়ে আমি ভিডিও করছি, সোমনাথ বলেছে অনেকগুলো অশালীন কথা বলেছে হিট অফ দ্য মোমেন্টে বলেছে। যখন দেখছে না চোখের সামনে তার মানে ভালোবাসার মানুষটার থেকে তার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, আর তার কারণ হচ্ছে তোর ওই কল রিভিল, যেগুলো সে জানে না। শোন, জানলে এক জিনিস, না জেনে বিষও খাওয়া যায়, জেনে খাওয়া যায় না। যখন ও জানছে কিছু কথা, ও তিক্ততা এসে যাচ্ছে মন্দিরাকে নিয়ে, স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক। আর সেটা ইচ্ছাকৃত তুই করেছিস। তুই কি চেয়েছিস যে মন্দির আর সোমনাথ সংসার না করুক? তুই তো এটা চেয়েছিলি যে তোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তুই ওদের নিয়ে কন্টেন্ট বানাতে ভালোর মতো কন্টেন্ট করতে পারিস। মানে মন্দিরায় যে বলেছে না আমি পটি করবো আর সেগুলো তুই যাই হোক আমি মুখে আনবো না, তো সেটাই হয়েছে। মন্দিরা যা পটি করে দিয়েছে, মন্দির আর সোমনাথ তোর 15 দিনের খোরাক হয়ে গেছে। তুই এগুলোকে ছিঁড়ে খাবি। খা। তোর কেস চলছে শুনলাম, বেল নিয়ে এসছিস, তবুও তুই এদেরকে রেহাই দিলি না। তবুও তুই কালকে 3টে ভিডিও নামিয়ে দিয়েছিস এদের নিয়ে, তবুও তুই এদের রেহাই দিলি না। কেন না? তোকে নিয়ে লাইভ হয়েছে, তোকে নিয়ে মন্দিরা সোমনাথ 1 ঘন্টার একটা ভিডিও করেছে। তুই ওই 1 ঘন্টার ভিডিওটাকে 4টে ভিডিও নামাবি। তুই বলেছিস নিজে মুখে 2 ঘন্টার ভিডিও হবে, করবি, তুই ছাড়বি না। তোর মনে হয়নি একবারও যে আমি অন্যায় করেছি? আমি মন্দিরা আমাকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো রিভিল করে আমি অন্যায় করেছি। কি প্রমাণ করতে চেয়েছিস? যে রাহুলকেও কতটা ভালোবাসতো আর সোমনাথকে কতটা কম ভালোবাসতো, সেই জন্য চলে গেছে। রাহুল কতটা উপযুক্ত, সোমনাথ কতটা অনুপযুক্ত, এগুলো প্রমাণ করতে চাচ্ছিস? নাকি কি চেয়েছিস যে মন্দিরা সোমনাথের কাছে গেছে, সোমনাথ সাদরে গ্রহণ করেছে, সেইটা তুই মেনে নিতে পারছিস না, মেনে নিতে পারিসনি, সেই জন্য কলগুলো রিভিল করেছিস, বিশ্বাসঘাতকতা করেছিস? উচিত করেছিস এটা? নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করতো। মন্দিরা তোর সাথে যোগাযোগ রাখিনি, তার স্বামীর কাছে ফিরে গেছে, স্বামী চাইনি, কারণ তুই একটা অন্যায়কে সাপোর্ট করেছিস। তুই নিজে বল, নিজে একটা পরকীয়া করেছে মন্দিরা, সেই পরকীয়াকে সাপোর্ট করেছিস, তার বর তাকে তোর সঙ্গে মিশতে দেয়নি, সেটাই অপরাধ হয়ে গেছে। সেই অপরাধের এইরকম শাস্তি কি না? তার কলগুলো রিভিল করতে হবে। কলগুলো রিভিল করেছিস? একবারও নিজের বিবেককে জিজ্ঞাসা করতো যে কত বড় বিশ্বাসঘাতকতা করেছিস? মন্দিরা কি তোর এগেনস্টে কোনো কথা বলেছিল কল রিভিলের আগে বা ওকে নিয়ে ভিডিও করার আগে? কখনো মন্দিরা মুখ খুলেছিল তোকে নিয়ে? খোলেনি তো। সেক্ষেত্রে তুই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিস, সাপোর্ট করেছিস। তুই ফ্ল্যাটে এসছিস, ফ্ল্যাটে হুল ছিল, তবুও তুই ভিডিওতে বলেছিস তা কেউ ছিল না। তুই দেখেছিস অন্যায় হয়েছে, অন্যায় করেছে, তুই পরবর্তীতে সেগুলো বিক্রি করে খেয়েছিস। কেন? তুই তখন কেন বলিসনি? তুই এখন বলছিস, এখনও বলছিস ফ্ল্যাটে যাওয়ার কথা, কে ছিল, কখন সোমনাথ গেছে, কখন মেয়ের সামনে কি হয়েছে না হয়েছে, এই কথাগুলো এখন তুই বলছিস। কিন্তু তুই সেই দিনকে কেন বলিসনি? যেদিনকে তুই ফ্ল্যাটে এসেছিলি সেদিনকে কেন বলিসনি? কেন বোঝাসনি ওকে যে তুই ফিরে যা, সংসার, তোর থেকে 10 বছরের ছোট একটা ছেলে, তার সঙ্গে তোর সংসার হবে না, তুই ফিরে যা? কেন সাপোর্ট করেছিলি?
সেদিনকে। আর যদি সাপোর্টই করেছিস, তারপরে কেন বিশ্বাসঘাতকতা করেছিস মন্দিরার সাথে? তোর একবারও বিবেক বলেনি যে আমি এটা করব না? শুধু মন্দিরার সাথে না, এরকম বিশ্বাসঘাতকতা তুই প্রত্যেকটা মানুষের সাথে করেছিস। যেসব মানুষের সাথে ক্লোজ মিশেছিস, যেসব মানুষের সাথে ক্লোজ মিশেছিস, কাউকে তুই ছাড়িসনি বিশ্বাসঘাতকতা করতে, 1 ইঞ্চি ছাড়িসনি। তোর একবারও বিবেকের দংশন হয় না যে ওয়াইটিতে এইভাবে চর্চিত হচ্ছিস, এইভাবে তোকে মানুষ মানে নিন্দা থেকে নিন্দতর কিছু মানুষ বাদ দিয়ে তোকে বলছে, তোকে নিয়ে তোর শাস্তি চাচ্ছে, সবাই তোর শাস্তি কামনা করছে, তখনও তোর সংযত হতে ইচ্ছা করছে না? তখনও তোর মনে হচ্ছে তুই আইনি কথা বলছিস, তুই একটার পর একটা কেস খাচ্ছিস? তোর মনে হচ্ছে না এই যে বলছিস 4 দেওয়ালের উপরে তুই খাটে বসে ভিডিও করছিস, তুই বাড়ির বাইরে যায় না? তোর মনে হচ্ছে না এই যে পরিশ্রম তো হয়, এই যে কথা বলছি কন্টেন্ট দেখে কন্টেন্ট করা পরিশ্রম তো হয়, সেগুলো এডিট করা, সংসারের কাজ থাকে, সেগুলো করে যে করছিস, সেই অর্জিত অর্থগুলো চলে যাবে কেসের খাতে। যদিও তুই প্রচুর টাকা তুলে রেখেছিস, সেই টাকার হিসাবও তোকে দিতে হবে, হয়তো দিতে হবে। তো যাই হোক না কেন, সেই পয়সাগুলো চলে যাবে, চলে যাচ্ছে, কারণ কেস করলে কিছু পয়সা তো যায়, তার সাথে দৌড়াদৌড়ি করতে হয়। তোর মনে হচ্ছে না যে নিজেকে সংশোধন করে নি, সবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে নি, ভিডিও টু ভিডিও করি? তোর মনে হচ্ছে না এই যে লাইভে বা এই যে সোমনাথ মন্দিরার কমেন্ট বক্সে মানে 1000টা কমেন্ট পড়লে 700 কমেন্টই একই কথা, ঘোড়ামুখী শাস্তি চাই? ভালো লাগছে? তুই কমেন্ট দেখিস, আমি জানি ভালো লাগছে। তোর নিজের ফেস লস হয় না? তোর শ্বশুর বাড়িতে তুই থাকিস, শ্বশুর শাশুড়ি, তোর মাসি শাশুড়িরা শুনেছি তোর ভিডিওগুলো দেখে, তোর বাবা মা, তোর বোন ভিডিওগুলো দেখে, তোর খারাপ লাগে না? তাদের কাছে মুখ দেখাতে লজ্জা করে না? কৈফিয়ত দিতে হয় না? তোর পারিপার্শ্বিক কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না যে তোমার নামে কেন এত কেস, তোমাকে কেন মানুষ এত নিন্দনীয় কথা বলে, কেন তুমি এত বিশ্বাসঘাতকতা করো, কেন মানুষের সঙ্গে যার সাথেই মেশো কিছুদিন বাদেই স্বার্থে ঘা পড়লি কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করো? তুই মারিয়ার সাথেও করেছিস বিশ্বাসঘাতকতা, বা মারিয়াও তোকে বিশ্বাস করে কিছু কথা বলেছিল, সেগুলো তুই ওয়াইটিতে বলে দিয়েছিস। তুই মানুষটাই এরকম, তুই মানুষটাই এরকম। কিছু তো ভালো কাজ কর, কিছু তো সংশোধন হ, কিছু তো সংশোধন হ। আজকের ডেটে দাঁড়িয়ে তোর প্রতি আমার রাগ হচ্ছে না, তোর প্রতি আমার রাগ নেই, তোর প্রতি আমার করুণা হচ্ছে, করুণা হচ্ছে। প্রত্যেকটা মানুষ বলছে তোর শাস্তি চাই, এবং শুনছি চতুর্দিক থেকে কেস হচ্ছে। ইভেন টিনুর সাহায্য দিয়েছিলি তুই, প্রচণ্ড মানে জীবন দিয়ে করিস, কেন করিস বলতো? কন্টেন্টের জন্য করেছিস। আবার দেখ টিনুরও সেই পরকীয়াকে তুই সাপোর্ট করেছিস। টিনু কিন্তু বুঝতে পেরেছে তোকে, টিনু কিন্তু মন্দিরার মতো ভুল করে ফেলেনি, এটুকু বোঝা যায়। টিনু মন্দিরার মতো ভুল করেনি, মন্দিরা তো আবেগে ভেসে গেছিল, মন্দিরা আবেগে ভেসে গেছিল, ভেসে গিয়ে তোকে সব বলে দিয়েছে মনের কথা। ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 3 জন মিলে 2 ঘন্টা 3 ঘন্টা তোরা কনফারেন্স কলে গল্প করেছিস। হ্যাঁ রে, তোর স্বামী বাড়িতে থাকে না, রাত্রিবেলা কনফারেন্স কল করেছিস, তোর স্বামীও তাহলে এগুলোকে প্রশ্রয় দিয়েছে, তাই তো মনে হচ্ছে। কারণ কনফারেন্স কল করেছিস মানে রাত্রিবেলা বেশিরভাগটাই, রাত্রিবেলা রাত জেগে জেগে কনফারেন্স কল করেছিস, তাহলে তোর স্বামীও এইভাবে তোকে সাপোর্ট করেছে, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখনো সময় আছে, এটা কন্ট্রোভার্সি জোন, এখনো সময় আছে। জ্ঞান দিচ্ছি না তোকে, তোর অনেক জ্ঞান, হয়তো তোকে কেউ পরিচালনা করছে, পরিচালিত হচ্ছিস ভুল পরিচালিত হচ্ছিস আমার মনে হচ্ছে। তুই হয়তো ভাবছিস যে তোকে যে বা যারা পরিচালনা করছে তারা ঠিক পথে তোকে এগোচ্ছে। আমার মনে হয় তোকে পরিচালিত ভুল পথে করছে, তোকে আরও মানে গাড্ডার মধ্যে ফেলে দিচ্ছে। একটার পর একটা কেসে জর্জরিত হয়ে যাচ্ছিস, কিচ্ছু না। ইপসিতার হাজব্যান্ডের কাছে একটা যদি সরি চেয়ে নিতিস, আমার মনে হয় ব্যাপারটা একদম প্রলাইট হয়ে যেত। ইপসিতার মিস্টার দেব কোনো অন্যায় করেনি, এখনও বলছি, সেদিনও বলেছি, ওরা কোনো অন্যায় করেনি। জাস্ট গার্জিয়ান হিসাবে তোর বড় হাজব্যান্ডের কাছে গেছিল একটা সমঝোতা করার জন্য, সেটাকে নিয়ে কাটাছেড়া করে ফেললি, সেটাকে নিয়ে রাজনীতি করে ফেললি, আইনের আওতায় ফেলে দিলি। এটা যদি না করে একটা অফ ক্যামেরায় একটা সরি বলে নিতিস বা সমঝোতা করে নিতিস, যেটা বলেছিল যে বাড়িতে গিয়ে একটা ফোন করার কথা, তাহলে মনে হয় আজকে এই দিনটা তোকেও দৌড়াতে হচ্ছে, ইপসিতাকেও মনে হয় দৌড়াতে হচ্ছে, ভিডিওর থেকে যেটা মনে হয় দৌড়াতে হতো না। কিন্তু এই জায়গাটা কেন আসবে?
তুই অন্যায় করেছিস, একটা বাচ্চার একটা পিতাকে তার পিতৃত্বতে আঘাত করেছিস, কত বড় ক্রাইম করেছিস তুই বুঝতে পারিস? যে একটা পুরুষকে তার পিতৃত্বের আঘাত করেছিস, তোর কি মনে হয়নি যে তুই অন্যায় করেছিস? তুই বলতে বলতে লাগাম ছাড়িয়ে গেছিস। ঠিক আছে, স্লিপ অফ টাং তোর বেরিয়ে গেছে একটা সরি, তোর কি তখনও মনে হয়নি যে তুই এটা অন্যায় করেছিস, একটা বাচ্চার পিতৃত্বকে অপমান করেছিস? তোর মনে হয়নি না? যখন ইপসিতার হাজবেন্ড চলে গেছে তোর বরের কাছে, তখনও তোর মনে হয়নি যে কত বড় একটা অন্যায় করে ফেলেছিস? মনে হয়নি। আসলে কি বলতো, তোকে যারা সাপোর্ট করছে তারা করছে, আমার মনে হয়, এটা আমি বললাম, আমার মনে হয় সব কিছু মনে করছিস ডোন্ট কেয়ার, সব কিছু আইন দিয়ে হয় না রে। আইন তো আছে, কিন্তু সেটা একটা 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 জায়গায় দাড়ি দিতে হয়। আইন দিয়ে সব কিছু হয় না, আইন দিয়ে জীবন চলতে পারে না। এই যে তুই যেভাবে জড়িয়ে পড়ছিস, দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েট জোনে কাজ করছি, মনে হচ্ছে তুই ভুল পথে পরিচালিত হচ্ছিস। দেখ সন্দীপও একটা ভুল পথে পরিচালিত হয়েছিল, যেটা মনে হচ্ছে বা যেটা বুঝতে পেরেছি এতদিনে, যে সন্দীপ একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছিল। সে ওই নিক চাই ও কারুর প্ররোচনাতেই নিক, বুঝতে পেরে কিন্তু সন্দীপ খিল্লির পাত্র হয়েও সেটাকে কিন্তু সংশোধন করে নিয়েছে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমানের কাজ। ঘাউড়ামো করেনি, কারণ জানে এটা এই যদি ভুল কাজও করতো ও আরও গভীরে, মানে আরও গাড্ডায় পড়ে যেত। যেটা ওয়াইটি থেকে আসছে যে এইগুলো বুঝে ও কিন্তু সেইটাকে নিজে সংশোধন করে নিয়েছে। সেই জন্য তোকেও বলছি, এখনো সময় আছে, সংশোধন করে নে। এইভাবে কেসের পর কেস। আর সোমনাথকে বলবো, সোমনাথ যদি এই যে কালকে যে ভিডিওটা করলো, সেই ভিডিওটা যদি অনেক আগে করতো না, তাহলে এই দালালো এতটা সাহস পেত না, হয়তো দাড়ি কমা দিত, অনেক আগে ওর এটা করা উচিত ছিল, অনেক আগে। এটা তো একদম সত্যি কথা, সোমনাথের মতো স্বামী আজকের দিনে পাওয়া খুব মুশকিল। প্রত্যেকে বলছে কমেন্ট বক্সে যে সোমনাথের মতো স্বামী মন্দিরা ভাগ্য করে পেয়েছে। সত্যি কথায় সোমনাথের মতো ছেলে হয় না, আমি সোমনাথকে খুব কাছের থেকে দেখেছি, আমার ওকে ভীষণ ভালো লাগে। সহজ সরল একটা ছেলে। পুরুষের অর্থ যেমন দরকার আছে, আবার অর্থই কিন্তু সব না। একটা পুরুষের একটা পুরুষত্ব, একটা ভালো মানুষেরও দরকার আছে, যেটা সোমনাথ একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ। সেই জন্যই ওর মনে মন্দিরা জায়গা পেয়েছে। তবে সোমনাথ, তোমাকে একটা কথা বলবো আজকে, তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, মেয়েকে এত ফোন দিও না। মেয়েকে তার জীবনে ফোন শেষ কথা এটা হতে পারে না। ওকে বিভিন্ন ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে ওর জীবনটাকে ব্যস্ত করে রাখো। কারণ ওর 6 বছর বয়স, 6 কি 7 বছর বয়স, 7 বছর বয়সের একটা মেয়েকে সবসময় ফোন থাকবে, ওর নিজস্ব একটা ফোন থাকবে, এটা ঠিক নয়। এটা কিন্তু মেনে নেবো না, এইটা কিন্তু ঠিক নয়। যেটা অন্যায় সেটা বলবো। কারণ ওর এখন গান করতে যাবে, নাচ করতে যাবে, ড্রয়িং করবে, পড়াশোনা করবে, স্কুলে যাবে, সময় কোথায়? ওর ভিডিও দেখার সময় কোথায়? আর ও কন্ট্রোভার্সিয়াল চ্যানেল দেখবে কেন? প্রশ্নটা কিন্তু আমার এখানে, কেন কন্ট্রোভার্সিয়াল চ্যানেল দেখবে? ওর যদি ফোন দেখতেই হয়, কার্টুন চ্যানেল দেখবে, গেম খেলবে, বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে, সেগুলো দেখবে। ও কেন ভিডিও দেখবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে তুমি। আর ওকে পড়াশোনা, সকালে টিচার, তারপরে স্কুল, বিকালবেলা নাচ কখন দেখবে? আর যেটুকু টাইম দেখবে সেটুকু ওর জগৎকে নিয়ে ওকে দেখতে বলো। ওকে কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল কারুরটা না, দরকার ওর মারটাও দেখবে না, দরকার নেই। ওর ভিডিও দেখার দরকার নেই। ওর যদি ফোন ইউজই করতে হয়, একটা লিমিটেড সময় বেঁধে দেবে। আমার পরিচিত অনেকে আছে যাদের বাচ্চাদের লিমিটেড সময়, এই 1 ঘন্টা তুমি ফোন দেখবে, এই 1 ঘন্টা বা 45 মিনিট তুমি ফোন দেখবে। ফোনে কি দেখবে? এই জিনিসগুলো দেখবে। শিক্ষামূলক প্রচুর জিনিস আছে। এই যন্ত্রটা যেমন আমাদের উপকার করেছে, তেমন আমাদের ক্ষতিও করেছে। এখন প্রত্যেকটা বাচ্চা অ্যাডাক্টেড ফোনে, কিন্তু তারা বিভিন্ন গেমে অ্যাডাক্টেড। আমার বাড়িতেও একটা খুদে আছে, সে হাতে পেলেই গেম খেলা শুরু করে দেয়। তো ওকে এই কন্ট্রোভার্সি জোন থেকে, ওকে ভিডিওর থেকে দূরে রাখো, ওকে ফোনের থেকে দূরে রাখো। এইটুকু শুধু তোমাকে বলবো। ফোন না দেখলে ওর ডিপ্রেশনে যাওয়ার কোনো ব্যাপারই নেই, বাদ দিয়ে দাও।
ওকে ওর জীবনে একদম ব্যস্ত করে দাও, ওর লাইফে ব্যস্ত করে দাও। একটা 6-7 বছরের বাচ্চা ফোন দেখার একটা নির্দিষ্ট টাইম করে দাও, যে 45 থেকে 1 ঘন্টা তুমি ফোন দেখবে, এই টাইমটা। সারাক্ষণ ওর কাছে ফোন দিও না, এটা বড্ড দৃষ্টিকটু, বড্ড দৃষ্টিকটু। যে একটা 6 বছর এর একটা বাচ্চার হাতে একটা ফোন, তার নিজস্ব একটা ফোন, এটা বড্ড দৃষ্টিকটু, এটা নট ফেয়ার, এইটা মানতে পারবো না। এটা তোমাদের ভালোবাসি, জয়ীকে ভালোবাসি, গার্জিয়ানের মতো বলে গেলাম, গার্জিয়ানের মতো বলে গেলাম। হ্যাঁ মন্দিরার কথাগুলো কালকে ভালো লেগেছে, ভিডিও টু ভিডিও করুক, কন্ট্রোভার্সি সবাই চায়, এটা একদমই সত্যি কথা। বড় বড় ব্লগাররাও কন্ট্রোভার্সি চায়, যখন তাদের ভিউজ পড়ে যায় তখন তারাও কন্ট্রোভার্সি চায়, তারাও টাইটেলে খেলে দেয়, টাইটেলে খেলে, এটা নিয়ম, এটা অন্যায় না। কিন্তু ভিডিও থেকে ভিডিও করুক, কারোর সাথে পার্সোনাল যোগাযোগ করে তার সঙ্গে পার্সোনাল তার গোপন তথ্য নিয়ে ছেড়ে দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, এইটা ঠিক নয়, এইটা ঠিক নয়। তো চলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সোমনাথ, তুমিও তোমার চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেল করে ফেলো। ও বললে তার উত্তর তোমাকে এইভাবেই পুরুষ সিংহের মতো তোমাকে দিতে হবে। হ্যাঁ করবে, কন্ট্রোভার্সি করবে, চ্যানেলের স্বার্থে করবে। চ্যানেলে যদি ভিউজ হয়, যেটা দিয়ে ভিউজ হবে সেটা কেন করবে না? উল্টো দিকে যখন একজন দাঁড়িয়েই আছে, সে যখন ভিউজ কামাচ্ছে তোমার বউকে বিক্রি করে, তোমার বউকে চেটে যখন সে ভিউজ কামাচ্ছে, কামিয়েছে এবং কামাচ্ছে, সেখানে তুমি কেন করবে না? তুমি কেন করবে না? অবশ্যই করবে। আমি তোমাকে বলে গেলাম যে ও যে কটা ভিডিও করবে তোমার বউকে নিয়ে, তোমাকে নিয়ে, সে কটা ভিডিওর উত্তর দেবে, দরকার হলে দিনে 2টো ভিডিও দেবে, 3টে ভিডিও দেবে, প্রত্যেকটা ভিডিওর উত্তর চাই। হোক কন্ট্রোভার্সি হোক, তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই যখন, তখন কন্ট্রোভার্সি তো আছে, কন্ট্রোভার্সি করো, উপযুক্ত জবাব দাও। মন্দিরা ব্লগ দেবে, একই ব্লগ হয়ে যাবে, একই কন্টেন্ট, দরকার নেই, দরকার নেই। তুমি ভদ্রভাবে, সভ্যভাবে, মানে গতকালকে যেরকমভাবে দিয়েছো, অনেকগুলো স্ল্যাং ইউজ করেছো, সেইভাবে না, সেইভাবে না। কন্টেন্ট টু কন্টেন্ট, যে প্রশ্ন করবে সেই প্রশ্নের সভ্যভাবে উত্তর দাও। ভিউজ তোমারও দরকার আছে, তোমারও পয়সার দরকার আছে, এইটুকু শুধু বলে গেলাম। চলো সবাই টাটা। দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি, কি করে যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে। চলো টাটা।